ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ধরাশায়ী প্রেসিডেন্ট ম্যাক্রো। কট্টর ডানপন্থী দল RN এর জয়। যুক্তরাজ্যে ভরাডুবি শঙ্কায় ঋষি সুনাকের দল, বলছে জরিপ। কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনা। সেউল ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার একদিন পর পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তীব্র নিন্দা জাপানের। এবং যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে উড়োজাহাজ চালালো 16 বছরের কিশোর। অনন্য দৃষ্টান্ত স্থাপন মাহিরের, প্রবাসীদের উচ্ছ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন বেরিল। স্থানীয় সময়ে সোমবার ভোরে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানতে পারে ক্যাটাগরি 4 মাত্রার এই হারিকেন। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ক্যারিবীয় অঞ্চলের মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গভীর নিম্নচাপ থেকে ক্রমে শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন। হারিকেন মোকাবিলায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহে বিভিন্ন সুপার শপে ভিড় করছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া আপৎকালীন পরিস্থিতির জন্য মজুদ রাখা হচ্ছে জ্বালানি তেল। স্থানীয় সময় সোমবার ভোরের মধ্যে ক্যারিবীয় উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে ভয়াবহ এই হারিকেন তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। এ সময় উপকূলীয় অঞ্চলে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে হারিকেনটি দক্ষিণ পূর্ব বার্বাডোস উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। 2004 সালের হারিকেন ইভানের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ হারিকেন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বেরিলের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। ফ্রান্সে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল RN জয় পেয়েছে। দলটি পেয়েছে 34% ভোট। অন্যদিকে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 28%-এর বেশি। আর বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20%-এর বেশি ভোট। গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দেশটিতে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। নির্বাচনের আগে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিংবা জনমত জরিপে যে ফলাফল দেখা গিয়েছিল, ফ্রান্সে মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের বুথ ফেরত ভোটের ফলাফলেও তার ছাপ দেখা গেল। নানা আলোচনা আর সমালোচনার পর প্রথম ধাপের নির্বাচনের ফলাফলে দেখা গেছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি পেয়েছে 34% ভোট, আর কমিউনিস্টবাদীদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 28.1 ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20.3% ভোট। এদিকে ভোটের ফলাফলে হতাশা জানিয়ে সাধারণ মানুষ বলেছেন, কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে। আর তাই আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটে মেরিন লোপেনের ন্যাশনাল র্যালিকে যেন রোকা হয়, সেজন্য সকল ভোটারদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমাদের জন্য অনেক সমস্যা হবে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যেতে রাষ্ট্রজমের শিকার হবে এবং কাজে কর্মে আমাদের রাষ্ট্রজমা আসবে, সর্বত্র রাষ্ট্রজমা আসবে। বাংলাদেশে যত ভোটার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মারিন লোপেনকে রুখে দেওয়ার জন্য যত চেষ্টা আছে ভোট দিবেন না। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই নির্বাচনে ভোট প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আমি তরুণ প্রজন্মকে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেছি। একই সঙ্গে আমার বন্ধু বান্ধবদেরও ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমি মনে করি দেশের স্থিতিশীলতার জন্য ম্যাক্রো সরকারের প্রয়োজন রয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গেল 40 বছরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এবারে সর্বোচ্চ ভোট পড়েছে। এবারে ভোট পড়েছে 59.39%। আগেও মেরিন লোপেনের কট্টর ডানপন্থী দল প্রথম ধাপে নির্বাচনে জয়ী হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপে তারা টেকতে পারেনি। আর তাই উদারপন্থীদের প্রত্যাশা এবারও 7 জুলাই রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থী দল টেকতে পারবে না। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে।
ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের দল ন্যাশনাল র্যালি বিজয়ের পর ডানপন্থী বিরোধীদের যে বিক্ষোভ জ্বালাও পোড়াওয়ের দৃশ্য আমরা দেখেছিলাম, একই দৃশ্যের অবতারণা ঘটেছে গতকাল ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষে। আমরা দেখেছি 33% বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের দল, এবং তারপর পরই কট্টর ডানপন্থী বিরোধীরা জ্বালাও পোড়াও বিক্ষোভ করে। আমরা দেখেছি বিজয় অর্থাৎ ঘোষণার বিজয় এই ভোটে তারা যখন 33% বেশি ভোট পেয়ে বিজয়ী হয়, এবং তারপর পরই রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শুধু রাজধানী প্যারিসই নয়, এর বাইরে আরো অন্যান্য শহরেও ডানপন্থী বিরোধীরা বিক্ষোভ করেছে। রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভের এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়, রাস্তায় তারা আগুন জ্বালিয়ে আসলে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই ফিলিস্তিনি সমর্থক, তাদেরকেও কিন্তু দেখা গেছে। আমরা একই দৃশ্য দেখেছিলাম এর আগে পার্লামেন্ট নির্বাচনে, যখন কট্টর ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে যখন কট্টর ডানপন্থীরা বিজয়ী হয়েছিল। আমরা এখানে একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে এই যে কট্টর ডানপন্থী দলের উত্থান ঘটেছে, অর্থাৎ কট্টর ডানপন্থী বিরোধী যারা রয়েছেন তারা বলছেন যে এই দেশটি বর্ণ বৈষম্যের ভিত্তিতে কখনোই চলতে পারে না, কিংবা শ্রেণী বৈষম্যের ভিত্তিতে কখনোই চলতে পারে না। কট্টর ডানপন্থীরা যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন তাহলে আগামী দিনগুলিতে এখানে বিশেষ করে অভিবাসী যারা রয়েছেন তাদেরকে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে। একই সাথে তারা বলছেন যে এখানে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যদি কট্টর ডানপন্থীরা রাষ্ট্রের ক্ষমতায় আসেন। আমরা বুথ ফেরত গতকালকে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনের যে ফলাফল, সেখানে আমরা দেখেছি যে 33% বেশি ভোট পেয়েছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের দল। পাশাপাশি কমিউনিস্ট ও পরিবেশবাদী অন্যান্য যে দল রয়েছে তাদের নিউ ফ্রন্ট পপুলার তারা পেয়েছে 28% বেশি ভোট, এবং সবচেয়ে কম ভোট পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট, অর্থাৎ 20% বেশি ভোট পেয়ে এই পার্লামেন্ট নির্বাচন ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনের পর ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনেও প্রেসিডেন্ট ম্যাক্রোর দল এখানেও ধরাশায়ী অবস্থায় রয়েছে। এই দেশটিতে সাধারণ মানুষ যারা বসবাস করছেন কিংবা অন্যান্য যারা রয়েছেন তারা মনে করছেন যে আগামী দিনে যদি কট্টর ডানপন্থী মেরিন লেপনের দল কোনোভাবে এখানে ক্ষমতায় আসতে পারে তাহলে তারা শ্রেণী বৈষম্যের শিকার হবেন, এবং শ্রেণী বৈষম্যের কিন্তু একটা উত্থান ঘটবে। অনেকেই বলছেন তাদের বাচ্চারা স্কুলে যায় তারা হয়তো বা রেসিজমের শিকার হতে পারে। অনেকেই বলছেন যে যারা কাজে যায় সেখানে আসলে রেসিজমের তারা শিকার হতে পারে। এখন আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন সেদিকেই আসলে সবাই তাকিয়ে আছেন যে দ্বিতীয় ধাপের নির্বাচনে পার্লামেন্ট যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেও কি আবার মেরিন লোপেনের দলের বিজয় হয় কিনা। আপনার মাধ্যমে দর্শকদেরকে এখানে জানিয়ে রাখি যে ফ্রান্সের পার্লামেন্টে 577 আসন রয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে 289টি আসন পেতে হবে। তবে এককভাবে কোনো দলের পক্ষে হয়তো বা 289 আসন পাওয়া খুব একটা সহজ হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী দিন হয়তো বা ফ্রান্সের এই পার্লামেন্ট ঝুলন্ত পার্লামেন্টের দিকেই হয়তো বা ধাবিত হতে পারে। তো ফ্রান্সের প্যারিস থেকে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন পরবর্তী যে আন্দোলন বিক্ষোভ এ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম প্যারিসে। 4 জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনে ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। অন্যদিকে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে এমনই তথ্য উঠে এসেছে। ঘনিয়ে এসেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। 4 জুলাই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে দেশটির 2 প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির। ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে। তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গেল 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভরা, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট। জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক সমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল।
যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, পার্লামেন্টে 650টি আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম। এদিকে ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইপসসের বিশ্লেষণ অনুযায়ী ব্রিটিশ নির্বাচনে 453 আসন জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভরা পেতে পারে বড়জোর 115 আসন। এই পূর্বাভাস সত্য হলে 14 বছর পর ক্ষমতায় ফিরবে স্টারমারের দল। অন্তরা সেন, সময় সংবাদ। শুক্রবারের নির্বাচনী বিতর্কের পর থেকে 82 বছর বয়সী জো বাইডেনের বয়স ও কর্মক্ষমতা নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠেছে। খোদ ডেমোক্র্যাট পার্টির মধ্যেই তার বিকল্পের খোঁজ চলছে বলে শুরু হয়েছে গুঞ্জন। প্রার্থী বদলের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে জোর আলোচনা। এর মধ্যে রয়টার্সের এক প্রতিবেদনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ আরও 4 রাজনীতিকের নাম প্রস্তাবও করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 5 নভেম্বরের নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত প্রথম টেলিভিশন বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনেকটাই অসহায় মনে হয়েছে। স্মরণকালের তিক্ততম বিতর্কে নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বাইডেন। বিতর্কের ফলাফলে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে বয়স নিয়ে বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি ট্রাম্প। এই আগুনে ঘি ঢেলেছে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে প্রকাশিত প্রতিবেদন। সেখানে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। দোটানায় পড়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারাও। অর্থের পর্যাপ্ত জোগান নিশ্চিত না হলে তা বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও প্রভাব ফেলবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, খোদ ডেমোক্র্যাটদেরই অনেকে বাইডেনের বিকল্প চাইছেন। তবে আদৌ তারা এই বিকল্প নিশ্চিত করতে সক্ষম কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরও জমে উঠেছে জল্পনা কল্পনা। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স কথা বলেছে ব্রুকিংস ইনস্টিটিউশন থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো ইলাইন কামার্কের সঙ্গে। কামার্ক রয়টার্সের প্রশ্নের জবাবে বলেন, বাইডেনের বিকল্প হিসেবে কামালা হ্যারিস 1 নম্বরে থাকবেন, যদিও আইন অনুযায়ী দল সরাসরি ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী মনোনীত করতে পারবে না। কামার্ক আরও বলেন, বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার এবং ইলিয়নের গভর্নর জেবি প্রিটস্কার নির্বাচনী দৌড়ে এগিয়ে আসতে পারেন। কিন্তু তারা এখনও সবাই বাইডেনকেই সমর্থন দিচ্ছেন, এমনকি নির্বাচনী প্রচারেও অংশ নিচ্ছেন। এছাড়া প্রার্থী হতে গেলে তাদের দলীয় প্রতিনিধিদের সমর্থনও জোগাড় করা লাগবে। তবে এই বিতর্কের জের ধরে যদি বাইডেন প্রার্থিতা থেকে সরেও দাঁড়ান, তাহলে তার জায়গায় নতুন একজনকে নির্ধারণ করার বিষয়টি হবে সময় সাপেক্ষ ও জটিল। এছাড়া আদৌ নিজের দুর্বলতা মেনে নিয়ে বাইডেন সরে দাঁড়াবেন কিনা তা নিয়েই প্রশ্ন রয়ে যায়। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে দখলদার বাহিনী। নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাস। আবারও নিজের অবস্থান ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান তিনি। একই সঙ্গে তেল আবিবের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে হামাস। সংগঠনটি আলোচনায় প্রস্তুত থাকলেও তেল আবিব কোনো আগ্রহ দেখাচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ করেছে সিওল। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার একদিনের মাথায় এ পরীক্ষা চালানো হলো। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম হুমকি বলে আখ্যা দিয়েছে সিওল। ময়লা ভর্তি বেলুন পাঠানো, লাউডস্পিকারে অপপ্রচার চালানো কিংবা ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট নিক্ষেপ, এসব কিছু নিয়েই উত্তেজনা বেড়েছে কোরীয় উপদ্বীপে। বিশ্লেষকদের মতে পরস্পরকে এভাবে উস্কে দিয়ে সম্মুখ যুদ্ধের সম্ভাবনাকেই যেন বাড়িয়ে দিচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
সোমবার সিউলকে লক্ষ্য করে আবারও দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার দক্ষিণ হোয়াংহাই প্রদেশের চাংগিয়ান শহর থেকে উত্তর পূর্ব দিকে 10 মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার দিকে নিক্ষেপ করা হয় বলে জানায় সিউল। প্রথমটি 600 কিলোমিটার এবং দ্বিতীয়টি 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় পড়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিম প্রশাসন। এদিকে কোরীয় উপত্যকায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উস্কানি হিসেবেই দেখছে উত্তর কোরিয়া। মহড়ার পরপরই পিয়ংইয়ং ঘোষণা দেয় এমন উস্কানির অপ্রতিরোধ্য জবাব দেওয়া হবে। তার পরদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। অন্যদিকে সিউলের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছেন উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্পষ্ট উস্কানি, যা কোরীয় উপদ্বীপে শান্তির জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পিয়ংইয়ং এর যে কোনো উস্কানি প্রতিহত করা হবে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। অন্তরা সেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বাংলাদেশি হিসেবে একাই উড়োজাহাজ চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে 16 বছরের এক কিশোর। স্থানীয় সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কিশোর আহনাফ আবিদ মাহির, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 9 বছর আগে বাবা মইনুল হক ও মা আয়শা রুমার সঙ্গে বাংলাদেশ থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে অবতরণ করেন ছোট্ট আহনাফ আবিদ মাহির। সেই বিমানে চড়া থেকেই নীল আকাশে ডানা মেলে ওড়ার স্বপ্নটা তার। বড় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন বাবা মা। পড়াশোনার পাশাপাশি তাকে ভর্তি করা হয় লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে চলে দীর্ঘ প্রশিক্ষণকালীন প্রশিক্ষকের পাশে বসে বিমান চালালেও নিজের 16তম জন্মদিনে একাই বিমান নিয়ে আকাশে উড়াল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন স্বপ্নবাজ এই কিশোর। স্থানীয় সময় রোববার সকালে একাই উড়োজাহাজ নিয়ে বেশ কয়েকবার নীল গগনের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নেমে আসে মাহির। ছেলের আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন পূরণ দেখে আনন্দে ভাসেন বাবা মা সহ বিমানবন্দরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরাও। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে। মাহির ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন বাংলাদেশি ইলিয়াস খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম অনুযায়ী 16 বছরে পা রাখার দিন থেকে একা বিমান চালানোর অনুমতি নিয়ে সে বিমান চালিয়েছে। ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী 1 বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেওয়া বিমানই চালাতে পারবে মাহির। এরপর 17 বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে। তখন বাণিজ্যিক নয় এমন 1 ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবে মাহির। ধাপে ধাপে হবে দক্ষ পাইলট। ওর যে স্কিল সেটা অ্যামেজিং। ও আজ থেকে আরো 6 মাস আগে থেকেই একা প্লেন চালানোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওর বয়সের জন্য আজকের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আকাশ ভ্রমণের ভালো লাগাকে পেশা হিসেবে নিতে আগ্রহী মাহির জানান তার অনুভূতির কথা। আমার সোলো প্রথম একা, আমি সবারই থ্যাঙ্ক করতে চাই আর আমার জন্য দোয়া করেন আমি ফিল্ডে একটা ভালো ক্যারিয়ার পেতে পারবো, and I'm excited for what comes to the future. অনেক ভালো লাগছে প্রথম সোলো করতে, and I'm excited to have a career in this field. যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহির এর সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছে তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে। তাদের ধারণা এই পেশা তাদেরকে আরও বেশি সাফল্য এনে দিবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান এয়ারপোর্ট থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি জঙ্গলের কাছে ছোট বিমান দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে সিডনি নামের একটি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিমানবন্দর থেকে দুপুর 1:30 নাগাদ উড্ডয়ন করে। নিহতদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইউক্রেন জুড়ে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রোববার ডোনেৎস্ক ও ঝাপরিঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়। এদিকে চলমান যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা তৈরির কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধক্ষেত্রে সেনারা অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে জীবন বাঁচতে পালিয়ে গেছে ইউক্রেনের সেনারা। পশ্চিমাদের সহায়তা কমে আসায় প্রতিনিয়ত লড়াই করার সক্ষমতা হারাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বারবার মিত্রদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের আহ্বান জানাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি চলমান যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা তৈরি করছেন বলেও জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সংঘাত বন্ধে কূটনৈতিক উপায়ে চেষ্টা করছে তার সরকার। বেশি দামে চাল বিক্রির অভিযোগে জাপানের নাগরিক সহ অন্তত 11 জনকে আটক করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সংঘাত কবলিত দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, উচ্চ দামে চাল বিক্রির অভিযোগে জাপান ভিত্তিক চেইন সুপার শপের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়। নির্ধারিত দামের চেয়ে 31 থেকে 70% বেশি দামে চাল বিক্রি করছিল তারা। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর চলমান লড়াইয়ে চরম সংকটে রয়েছে দেশটি। এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিল মিয়ানমারের জান্তা সরকার। আবারও ভয়াবহ দাবানলের কবলে গ্রিস। দেশটির রাজধানী এথেন্সের দক্ষিণাঞ্চলের বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বনাঞ্চলের পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ে গেছে 4টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কিভাবে দাবানলের সূত্রপাত সে বিষয়ে কিছুই জানা যায়নি। এর আগে পর্যটকবাহী প্রমোদতরী থেকে ছোড়া আতশবাজির কারণে দাবানল ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও দাবানলের ঘটনা ঘটল। জার্মানির পশ্চিমের বখুম শহরের একটি কফি শপে এসিড হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বখুম শহরের একটি ক্যাফেতে ভয়াবহ এসিড হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্যাফেটির মালিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল 3:30টার সময় প্রতিদিনকার মতো ক্যাফেতে বসেছিলেন স্থানীয় গ্রাহক ও পর্যটকরা। এ সময় হঠাৎই এক ব্যক্তি তার সঙ্গে বহন করা বোতল ভর্তি এসিড ক্যাফেতে বসা অতিথিদের উপর ছুঁড়ে অতর্কিতে হামলা চালায়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। আহতদের মধ্যে এক নারী পর্যটক সহ ক্যাফের এক নারী কর্মীও রয়েছেন। ঘটনার পরপরই হামলাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ ও জরুরি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অভিযুক্ত হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ। পরে আশেপাশের এলাকা থেকে আটক করা হয় মূল অভিযুক্তকারীকে। তবে কে এই হামলাকারী, কি তার পরিচয় এবং কি উদ্দেশ্যে বা এমন অ্যাসিড হামলা, তা এখনও নিশ্চিত নয় স্থানীয় পুলিশ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ধরাশায়ী প্রেসিডেন্ট ম্যাক্রো। কট্টর ডানপন্থী দল RN এর জয়। যুক্তরাজ্যে ভরাডুবির শঙ্কায় ঋষি সুনাকের দল, বলছে জরিপ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।